নমস্কার বন্ধুরা, জব ফেয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, রাজ্যে লোকসভা ভোট মিটতে না মিটতেই পশ্চিমবঙ্গে কিন্তু আবার নির্বাচনের ঘণ্টা বেজে গেল। অর্থাৎ 4টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের দিনক্ষণ জানিয়ে দিল নির্বাচন কমিশন। অর্থাৎ আজকে থেকে দুদিন আগেই আমরা একটি ভিডিও বানিয়ে আপনাদের জানিয়েছিলাম যে রাজ্যে ফের 10টি বিধানসভা কেন্দ্রে নতুন করে উপনির্বাচন হতে চলেছে। তো সেই বিষয় নিয়ে কিন্তু আমরা বিস্তারিত ভিডিও আপনাদের সামনে রেখেছিলাম এবং আপনারা কিন্তু খুব ভালো রেসপন্স করেছিলেন। কিন্তু আজকে এই মুহূর্তে কিন্তু রাজ্যে 4টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের দিনক্ষণ জানিয়ে দিল নির্বাচন কমিশন। অর্থাৎ আগামী 10ই জুলাই পশ্চিমবঙ্গের চারটি গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্রে হতে চলেছে উপনির্বাচন এবং আগামী 13ই জুলাই কিন্তু সেই উপনির্বাচনের রেজাল্ট ঘোষণা হয়ে যাবে এবং এ মাসের অর্থাৎ এই জুন মাসের 21শে জুন পর্যন্ত কিন্তু নমিনেশন সাবমিট করার সময় রয়েছে এবং 24শে জুন পর্যন্ত কিন্তু সেই নমিনেশনের স্ক্রুটনি করা হবে এবং 26শে জুন পর্যন্ত নমিনেশন প্রত্যাহার করার কিন্তু সময় রয়েছে। তো বন্ধুরা, কোন কোন বিধানসভা কেন্দ্রে ভোট হতে চলেছে সেটা কিন্তু অবশ্যই জানিয়ে দেব এবং বাদবাকি যে বিধানসভাগুলি থাকবে, যেহেতু আমি কিছুক্ষণ আগেই আপনাদের জানিয়ে দিলাম যে 4টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের দিনক্ষণ জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন এবং 10টি বিধানসভা কেন্দ্রে কিন্তু আপনাদের উপনির্বাচন হতে চলেছে। তো কোন 4টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে এই মুহূর্তে যার দিনক্ষণ জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন এবং বাদবাকি কোন 6টি বিধানসভা কেন্দ্র থাকবে যার নির্বাচন কিন্তু আগামী দুর্গাপূজার আগেই কিন্তু শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গ জুড়ে। তো বন্ধুরা, এই বিষয়ে বিস্তারিত তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করে দেব। তার আগে আপনাদের একটি কথাই জানিয়ে রাখতে চাই, অবশ্যই আপনারা ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর প্রতিনিয়ত 2024 ভারতবর্ষের লোকসভা নির্বাচন সম্পর্কিত ভারতবর্ষের বিভিন্ন রকম খুঁটিনাটি আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। আর আপনারা কে কোথা থেকে এই মুহূর্তে ভিডিওগুলি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, তাহলে আমরাও বুঝতে পারবো যে আমাদের অডিয়েন্সরা ঠিক কোথা থেকে আমাদের এই ভিডিওগুলি দেখছে। তো বন্ধুরা, চলুন এবার সবার প্রথমেই আপনাদেরকে জানিয়ে দেই যে রাজ্যের কোন 10টি বিধানসভা কেন্দ্রে আপনাদের উপনির্বাচন হতে চলেছে। তো বন্ধুরা, সবার প্রথমেই চলে আসবে সিতাই বিধানসভা কেন্দ্র, অর্থাৎ কোচবিহার লোকসভা কেন্দ্র যেটা রয়েছে তার 7টি গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্রের মধ্যে সিতাই যে বিধানসভা রয়েছে সেই সিতাই বিধানসভায় কিন্তু আপনাদের উপনির্বাচন হতে চলেছে। কারণটা কিন্তু আপনারা প্রত্যেকেই জানেন যে কোচবিহার লোকসভা কেন্দ্রের সিতাই বিধানসভা কেন্দ্রের যে এমএলএ ছিল অর্থাৎ যিনি বিধায়ক ছিলেন জগদীশ চন্দ্র বসুনিয়া, তিনি কিন্তু এবছর 2024 সালে সেই বিধায়ক পদের থেকে এসে কিন্তু একদম সরাসরি কোচবিহার লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের হয়ে কিন্তু লড়াই করেছেন এবং তিনি কিন্তু জয়ী হয়েছেন। তো সেই ক্ষেত্রে কিন্তু সিতাই যে বিধানসভা কেন্দ্র রয়েছে সেইখানে কিন্তু এমএলএ পদ বা বিধায়ক পদ কিন্তু শূন্য রয়েছে। তো সেখানে কিন্তু বিধানসভার উপনির্বাচন হতে চলেছে। এছাড়াও রয়েছে কিন্তু আলিপুরদুয়ার লোকসভা আসনের গুরুত্বপূর্ণ 7টি বিধানসভা কেন্দ্রের মধ্যে মাদারিহাট একটি বিধানসভা কেন্দ্র, যেখানে কিন্তু সেখানকার অর্থাৎ মাদারিহাট বিধানসভা কেন্দ্রের কিন্তু বিধায়ক ছিলেন বিজেপির মনোনীত প্রার্থী মনোজ টিগ্গা এবং তিনি কিন্তু এবার আলিপুরদুয়ার লোকসভা আসনে বিজেপির টিকিটে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং মনোজ টিগ্গা কিন্তু জয়লাভ করেছেন। সুতরাং আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের যে মাদারিহাট বিধানসভা কেন্দ্র রয়েছে সেখানে কিন্তু বিধায়ক আসন শূন্য থাকবে। তো সেখানেও কিন্তু আপনাদের উপনির্বাচন হতে চলেছে বিধানসভা কেন্দ্রে, ঠিক আছে। এবং তারপরে আমরা চলে যাব সরাসরি ব্যারাকপুর লোকসভা আসনের কিন্তু নৈহাটি যে বিধানসভা কেন্দ্র রয়েছে সেখানে কিন্তু পার্থ ভৌমিক যিনি ছিলেন বিধায়ক তিনি কিন্তু সরাসরি এবার ব্যারাকপুর লোকসভা আসন থেকে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করেছেন তৃণমূল কংগ্রেসের হয়ে এবং তিনিও কিন্তু জয়লাভ করেছেন। সুতরাং নৈহাটি বিধানসভা কেন্দ্রেও কিন্তু উপনির্বাচন হতে চলেছে। এছাড়াও কিন্তু আরেকটি বিধানসভা কেন্দ্র রয়েছে বাঁকুড়া লোকসভা আসনের তালড্যাংরা বিধানসভা কেন্দ্রের, অর্থাৎ তালড্যাংরা বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন কিন্তু অরূপ চক্রবর্তী এবং তিনিও কিন্তু এবার বাঁকুড়া লোকসভা আসনে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করেছেন তৃণমূল কংগ্রেসের টিকিটে এবং তিনিও কিন্তু জয়লাভ করেছেন। সুতরাং বাঁকুড়া লোকসভা আসনের তালড্যাংরা যে বিধানসভা কেন্দ্র রয়েছে সেখানেও কিন্তু উপনির্বাচন হতে চলেছে। এছাড়াও কিন্তু যে মেদিনীপুর লোকসভা আসন রয়েছে সেই মেদিনীপুর লোকসভা আসনের মেদিনীপুর যে বিধানসভা কেন্দ্র রয়েছে সেই বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন জুন মালিয়া, তিনিও কিন্তু এবার মেদিনীপুর লোকসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তৃণমূল কংগ্রেসের টিকিটে এবং তিনিও সেখানে জয়লাভ করেছেন এবং সেই যে মেদিনীপুর লোকসভা আসনের মেদিনীপুর বিধানসভা কেন্দ্র রয়েছে সেখানে কিন্তু বিধায়ক আসন শূন্য রয়েছে। তো সেখানেও কিন্তু আপনাদের উপনির্বাচন হতে চলেছে। এছাড়াও কিন্তু বসিরহাট লোকসভা আসনের হাড়োয়া যে বিধানসভা কেন্দ্র রয়েছে সেই হাড়োয়া বিধানসভা কেন্দ্রের কিন্তু বিধায়ক ছিলেন হাজি নুরুল ইসলাম
এবং তিনিও কিন্তু ঠিক একইভাবে তৃণমূল কংগ্রেসের টিকিটে সেই বসিরহাট লোকসভা আসন থেকে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং তিনি জয়লাভ করেছেন। সুতরাং বসিরহাট লোকসভা আসনের হাড়োয়া বিধানসভা কেন্দ্রে কিন্তু বিধায়ক আসন শূন্য রয়েছে, তো সেখানেও কিন্তু আপনাদের উপনির্বাচন হতে চলেছে। তো বন্ধুরা, এই যে আমি বলে দিলাম আপনাদের ছটি বিধানসভা কেন্দ্রের নাম, এই ছয়টি বিধানসভা কেন্দ্রে কিন্তু আগামী সূত্র মারফত যেটা খবর আমাদের হাতে রয়েছে সেটা কিন্তু আগামী দুর্গাপূজার আগে এই ছয়টি বিধানসভা কেন্দ্রে কিন্তু আপনাদের উপনির্বাচন হয়ে যাবে এবং বাকি যে 4টি বিধানসভা কেন্দ্র রয়েছে, যে 4টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে, সেই 4টি বিধানসভা কেন্দ্রে কিন্তু আপনাদের আগামী 10ই জুলাই কিন্তু আপনাদের উপনির্বাচন হতে চলেছে। তো এই যে 4টি গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র রয়েছে, এই 4টি বিধানসভা কেন্দ্রের মধ্যে সবার প্রথমেই যে বিধানসভা কেন্দ্র রয়েছে সেটা কিন্তু রয়েছে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্র। অর্থাৎ রায়গঞ্জ কিন্তু লোকসভা কেন্দ্র নয়, রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে 7টি বিধানসভা কেন্দ্র তার মধ্যে একটি বিধানসভা কেন্দ্র রয়েছে কিন্তু রায়গঞ্জ বিধানসভা কেন্দ্র। তো এই রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে কিন্তু 2021 সালের বিধানসভা ভোটে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে কিন্তু বিজেপির টিকিটে জয়ী হয়েছিলেন কৃষ্ণ কল্যাণী এবং পরে কিন্তু তিনি তৃণমূলে যোগদান করেন। তো এবার লোকসভা নির্বাচনে কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সেই কিন্তু রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের যে বিজেপির জয়ী প্রার্থী ছিলেন কৃষ্ণ কল্যাণী, তিনি যে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন, তো তাকেই কিন্তু প্রার্থী করে কিন্তু এই রাজ্যের শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস কিন্তু এবার 2024 সালের এই রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে কিন্তু তাকে নির্বাচন করে বা তাকে কিন্তু টিকিট দেওয়া হয়। ফলে কিন্তু বিধায়ক পদে তিনি কিন্তু ইস্তফা দিতে হয় কল্যাণীকে। সুতরাং কৃষ্ণ কল্যাণী কিন্তু বিধায়ক পদে ইস্তফা দিয়ে তারপরে কিন্তু তৃণমূল কংগ্রেসের টিকিটে এবার এই রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করেছেন তৃণমূল কংগ্রেসের হয়ে। ফলে তিনি ইস্তফা দেওয়ায় কিন্তু রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন কিন্তু অবশ্যম্ভাবী হয়ে পড়ে এবং একইভাবে কিন্তু রানাঘাট যে লোকসভা আসন রয়েছে, রানাঘাট লোকসভা আসনের 7টি গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্রের মধ্যে রানাঘাট দক্ষিণ একটি বিধানসভা কেন্দ্র রয়েছে। ঠিক একইভাবে কিন্তু 2021 সালের রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হিসাবে জয়ী হয়ে লোকসভা ভোটের ঠিক আগে তৃণমূলে যোগদান করেন কিন্তু মুকুটমণি অধিকারী। তো একইভাবে কিন্তু তৃণমূল কংগ্রেস এই মুকুটমণি অধিকারীকে কিন্তু টিকিট দিয়ে রানাঘাট লোকসভা আসনে কিন্তু প্রার্থী করেছে এবং মুকুটমণিও কিন্তু সেই বিধায়ক পদ থেকে কিন্তু ইস্তফা দিয়েছেন। সুতরাং এবার কিন্তু আপনাদের রানাঘাট লোকসভা আসনের রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে আপনাদের উপনির্বাচন কিন্তু হতে চলেছে আগামী 10ই জুলাই 2024 তারিখে। অর্থাৎ এই যে 4টি বিধানসভা কেন্দ্রের আমি নাম বলছি, রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, তারপর রয়েছে বাগদা এবং রয়েছে কিন্তু মানিকতলা, এই 4টি বিধানসভা কেন্দ্রে কিন্তু আপনাদের আগামী 10ই জুলাই কিন্তু উপনির্বাচন হতে চলেছে। এবং তারপরে দেখুন আরেকটি বিধানসভা কেন্দ্র, সেটা রয়েছে কিন্তু বনগাঁ লোকসভা আসন। এই বনগাঁ লোকসভা আসনের যে 7টি গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র রয়েছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র রয়েছে কিন্তু বাগদা। অর্থাৎ গত বিধানসভা নির্বাচনে বাগদা বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির টিকিটে কিন্তু জয়ী হয়েছিলেন বিশ্বজিৎ দাস। তো এবার কিন্তু তাকে বনগাঁ লোকসভা কেন্দ্রে প্রার্থী করে তৃণমূল কংগ্রেস এবং সেই বাগদা বিধানসভা কেন্দ্রের যে জয়ী প্রার্থী ছিলেন বিজেপির টিকিটে বিশ্বজিৎ দাস, তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করে কিন্তু এবছর 2024 সালে এই যে আপনাদের বনগাঁ লোকসভা আসন এখানে কিন্তু তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন তৃণমূল কংগ্রেসের হয়ে, ঠিক আছে। ফলে তাকেও কিন্তু সেই বাগদা বিধানসভা কেন্দ্রের যে বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে হয়েছে, সুতরাং সেখানেও কিন্তু আসন শূন্য হয়ে গিয়েছে এবং সেখানেও কিন্তু আপনাদের আগামী 10ই জুলাই কিন্তু উপনির্বাচন হতে চলেছে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ যে বিধানসভা কেন্দ্র সেটা কিন্তু রয়েছে যে মানিকতলা। অর্থাৎ গত বিধানসভা নির্বাচনে কলকাতার মানিকতলা কেন্দ্রে জয়ী হয়েছিলেন বর্ষিয়ান তৃণমূল নেতা অর্থাৎ অধুনা প্রয়াত সাধন পাণ্ডে। তিনি কিন্তু জয়ী হয়েছিলেন এবং সাধন পাণ্ডে কিন্তু মারা গিয়েছিলেন। অর্থাৎ রাজ্যের প্রাক্তন মন্ত্রী সাধন পাণ্ডে কিন্তু 2022 সালের ফেব্রুয়ারি মাসে মারা যান। কিন্তু তারপর দীর্ঘদিন মানিকতলা বিধায়কহীন থাকলেও কিন্তু সেখানে উপনির্বাচন করা সম্ভব হয়নি, কারণ গত বিধানসভায় এই কেন্দ্রের পরাজিত বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে কিন্তু কলকাতা হাইকোর্টে ইলেকশন পিটিশন কিন্তু দাখিল করেছিলেন। ফলে কলকাতা হাইকোর্টে কল্যাণ চৌবে কিন্তু একটি অভিযোগ করেছিলেন যে তৃণমূল কংগ্রেস প্রার্থী সাধন পাণ্ডে তৎকালীন ক্রেতা সুরক্ষা মন্ত্রী হওয়ার সুবাদে স্বনির্ভর গোষ্ঠীকে কাজে লাগিয়ে বিধানসভার ভোটারদের 500 টাকা করে দিয়ে তিনি কিন্তু ভোট কিনেছিলেন। পাশাপাশি কলকাতা পুরসভায় তৃণমূল ক্ষমতায় থাকার সুবাদে জল এবং বিদ্যুতের লাইন কাটার ভয় দেখানো হয়েছিল বলেও কিন্তু তিনি অভিযোগ করেছিলেন কলকাতা হাইকোর্টে বিজেপির পরাজিত প্রার্থী কল্যাণ চৌবে। তারপর থেকে কিন্তু প্রায় 2 বছর ধরে কলকাতা হাইকোর্টে কিন্তু এই মামলাটি চলে এবং কল্যাণের অনীহার কারণে কিন্তু কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানি কিন্তু বারবার কিন্তু পিছিয়ে যাচ্ছিল এবং এই অভিযোগ তুলে কিন্তু সম্প্রতি সুপ্রিম কোর্টে মামলা কিন্তু দায়ের করা হয়েছিল। ফলে শীর্ষ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্ট কিন্তু কল্যাণ চৌবেকে কিন্তু ভর্ৎসনা করে এবং শীর্ষ আদালতের ওই ভর্ৎসনার পরে
গত 29শে এপ্রিল কলকাতা হাইকোর্টে কিন্তু মামলাটি প্রত্যাহার করার কথা জানান কিন্তু কল্যাণ চৌবে। সুতরাং আইনি জটিলতা কেটে যাওয়ায় এবার মানিকতলায় কিন্তু উপনির্বাচন হতে চলেছে। তো বন্ধুরা, এই যে টোটাল মিলিয়ে 10টি বিধানসভা কেন্দ্র রয়েছে, অর্থাৎ কোচবিহারের সিতাই, আলিপুরদুয়ারের মাদারিহাট, ব্যারাকপুরের নৈহাটি, বাঁকুড়ার তালড্যাংরা, বসিরহাটের হাড়োয়া এবং মেদিনীপুরের যে মেদিনীপুর বিধানসভা কেন্দ্র, এছাড়াও যে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্র, রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্র, বনগাঁ বাগদা বিধানসভা কেন্দ্র এবং মানিকতলা বিধানসভা কেন্দ্র, এই টোটাল মিলিয়ে 10টি বিধানসভা কেন্দ্রের মধ্যে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্র, রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্র, বনগাঁ বাগদা বিধানসভা কেন্দ্র এবং মানিকতলা বিধানসভা কেন্দ্র, এই চারটি বিধানসভা কেন্দ্রে কিন্তু আপনাদের আগামী 10ই জুলাই কিন্তু উপনির্বাচন হতে চলেছে। এবং বাদবাকি যে 6টি বিধানসভা কেন্দ্র রয়েছে, এই 6টি বিধানসভা কেন্দ্রে কিন্তু সূত্র মারফত যেটা খবর পাওয়া যাচ্ছে, সেটা কিন্তু আগামী দুর্গাপূজার আগেই কিন্তু এই 6টি বিধানসভা কেন্দ্রে কিন্তু উপনির্বাচন হতে পারে। কারণ এখনো পর্যন্ত কিন্তু যে 6টি বিধানসভা কেন্দ্র রয়েছে, অর্থাৎ সিতাই, মাদারিহাট, নৈহাটি, তালড্যাংরা, মেদিনীপুর এবং হাড়োয়া, এই 6টি বিধানসভা কেন্দ্রের যে বিধায়ক পদ থেকে যারা সরাসরি লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তারা কিন্তু এখনো পর্যন্ত ইস্তফা দেয়নি সেই বিধায়ক পদ থেকে, অর্থাৎ সময় থাকে কিন্তু আগামী 6 মাস। তো আগামী 6 মাসের মধ্যে তারা যখন ইস্তফা দিয়ে দেবে তারপরেই কিন্তু সেখানে উপনির্বাচন কিন্তু হবে। কিন্তু বাদবাকি যে 4টি বিধানসভা কেন্দ্র রয়েছে, অর্থাৎ রায়গঞ্জ বিধানসভা কেন্দ্র, রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্র, বনগাঁ বাগদা বিধানসভা কেন্দ্র এবং মানিকতলা বিধানসভা কেন্দ্র, এই চারটি বিধানসভা কেন্দ্রে কিন্তু অলরেডি যারা বিধায়ক পদে ছিলেন তারা কিন্তু ইস্তফা দিয়ে সরাসরি কিন্তু লোকসভা ভোটে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এবং মানিকতলা যে বিধানসভা কেন্দ্র রয়েছে, সেটা কিন্তু যে বিধায়ক ছিলেন অর্থাৎ সাধন পাণ্ডে, তিনি কিন্তু মারা গিয়েছেন। সুতরাং সেখানে কিন্তু অবশ্যই বিধানসভা ভোট কিন্তু হতে চলেছে। সুতরাং এই চারটি বিধানসভা কেন্দ্রে যেহেতু সম্পূর্ণটা ক্লিয়ার রয়েছে এবং বিধায়ক আসন শূন্য রয়েছে, সুতরাং সেখানে কিন্তু আপনাদের আগামী 10ই জুলাই 2024 তারিখে কিন্তু ভোট পর্ব অনুষ্ঠিত হতে চলেছে। সেটা কিন্তু সরাসরি আজকে নির্বাচন কমিশন কিন্তু জানিয়ে দিয়েছে। অর্থাৎ কমিশন জানিয়েছে যে উপনির্বাচনে প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন থাকবে কিন্তু 21শে জুন পর্যন্ত এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন থাকবে কিন্তু 26শে জুন এবং ভোট হয়ে যাবে আপনাদের আগামী 10ই জুলাই এবং ভোটের রেজাল্ট প্রকাশ করা হবে কিন্তু 13ই জুলাই। এবং পশ্চিমবঙ্গ ছাড়াও কিন্তু দেশের আরও 6টি রাজ্যের 9টি কেন্দ্রে আগামী 10ই জুলাই কিন্তু উপনির্বাচন হবে এবং ভোট হবে কিন্তু বিহার, তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, পাঞ্জাবের 1টি করে কেন্দ্রে এবং হিমাচল প্রদেশের 3টি এবং উত্তরাখণ্ডের 2টি কেন্দ্রে কিন্তু এই দিনক্ষণ অনুযায়ী কিন্তু উপনির্বাচন হবে, যেখানে পশ্চিমবঙ্গের কিন্তু 4টি বিধানসভা কেন্দ্র রয়েছে। এবং কমিশন সূত্রে যেটা জানা যাচ্ছে, অর্থাৎ মেদিনীপুর বিধানসভা কেন্দ্র, সিতাই বিধানসভা কেন্দ্র, মাদারিহাট বিধানসভা কেন্দ্র, নৈহাটি বিধানসভা কেন্দ্র, বাঁকুড়া তালড্যাংরা বিধানসভা কেন্দ্র এবং বসিরহাটের হাড়োয়া বিধানসভা কেন্দ্র, এই 6টি বিধানসভা কেন্দ্রে কিন্তু আগামী পুজোর আগে কিন্তু উপনির্বাচন হতে পারে। তো বন্ধুরা, এই ছোট্ট ভিডিওর মাধ্যমে কিন্তু বিস্তারিত তথ্যটা শেয়ার করে দিলাম। তো এই সমস্ত ভোটগুলির ওপরেও কিন্তু আমাদের বিশেষ নজর থাকবে। তো তার জন্য অবশ্যই বিভিন্ন রকম আপডেট পাওয়ার জন্য আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। এবং আজকের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিয়ে আপনাদের প্রয়োজনীয় বন্ধুদের সঙ্গে এই গুরুত্বপূর্ণ আপডেটটি জানিয়ে দেবেন। আর এভাবেই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। সকলে মিলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।